আমার বাসায় আমি আর আমার স্বামী থাকি। ওয়াশরুম দুটো, একটাতে আমি গোসল করি, কাপড় ধুই, আর একটাতে উনি। আমার কেন জানি না কাপড় ধোয়ার সময় মনে হয় আমার সাথে অন্য কেউ কাপড় ধুচ্ছে। এমনভাবে কাপড় ধুচ্ছে যে কাপড়ের কচকচ শব্দ ছন্দ তুলছে। সব মিলে কেমন জানি অস্বস্তি বোধ হয় আমার। মাঝে মাঝে আমাকে বাসায় একা থাকতে হয়, কারণ আমার স্বামী অফিসে চলে যায়। সে অফিসে গেলে প্রায় আমি একটা ছায়া দেখতে পাই। ছায়াটা দেখলে আমার মনে হয় ছায়াটা আমার সাথে কথা বলছে, যা আমাকে ভীষণ অস্বস্তির মধ্যে ফেলে দেয়। প্রায়শই আমার মনে হয় আমার স্বামী অন্যত্র সম্পর্ক রয়েছে। আমার স্বামীর হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সন্দেহের শেষ কিনারা গেলে বুঝতে পারি এটা আমার মনের ভুল। মাঝে মাঝে আমি নিজের সাথে কথা বলি, একা একাই কথা বলি। তখন মনে হয় কেউ একজন হয়তো আমাকে উস্কানি দিচ্ছে প্রমোদের সাথে ঝগড়া করতে। নামটা শুনে হয়তো বুঝতেই পারছেন, প্রমোদ হিন্দু। ধর্মে প্রমোদ হিন্দু ছিল আর আমি মুসলমান। আমাদের ভালোবাসার জন্য ধর্মের এই ভেদাভেদটা আমরা পার করে এসেছি। বিয়ের সময় প্রমোদ ইসলাম ধর্ম গ্রহণ করে। সব মিলিয়ে আমাদের বিয়ে 3 বছর চলমান। এখন মাথায় প্রশ্ন আসতে পারে আমাদের 3 বছর আমরা বাচ্চা নিয়েছি কিনা। উত্তরে বলবো এখনো হয়নি, আর হবে না। মানে আমি বন্ধা, সন্তান জন্মদানে অক্ষম। একটা অ্যাক্সিডেন্টে আমি আমার এই অসীম ক্ষমতাটা হারিয়েছি। আর সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল প্রমোদকে বাঁচাতে গিয়ে। প্রমোদের অবশ্য আমাকে নিয়ে কোনো অভিযোগ নেই, তার কাছে আমি সবার উপরে। আমাদের বাচ্চা হবে না জেনেও তার আমার প্রতি ভালোবাসা কমেনি এই 2 বছরে। এখন হয়তো বুঝতে পারছেন, বিয়ের 1 বছরের মাথায় আমি জানতে পেরেছি আমি কখনো মা হতে পারবো না। সবার সংসারে অপূর্ণতা থাকে, আমার সংসারে এটা অপূর্ণতা। প্রমোদের বাবা মা এখনও হিন্দু, তাই তাদের সাথে থাকার ভাগ্য আমার হয়নি। যেহেতু দুজনে আলাদা থাকি, তাই বাচ্চা নিয়ে কটু কথা বলার মতো বাসায় কেউ নেই। তবুও মাঝে মাঝে একটু কটু কথা শুনি, কোথা থেকে যেন কানে ধেয়ে আসে। আমি উৎস খুঁজতে চাইলে সব এলোমেলো লাগে। প্রমোদকে যদি আমি এসব বলি, সে আমার মনের ভুল বলে চালিয়ে দেয়। প্রায়শ আমার মনে হয় আমার পায়ে ঠান্ডা কিছু হেঁটে যাচ্ছে। শীতল শীতল কিছু অনুভূতি প্রমোদকে বলার পর সে কথাগুলো উড়িয়ে দেয়। সেসব কারণে কয়েকবার আমাকে সে ডাক্তারের কাছে নিয়ে মেডিটেশনও করিয়েছে, তবে এতে তেমন কোনো লাভ হয়নি। ডাক্তার হাল ছেড়ে দিয়েছে। ওনার মতে রোগী যদি নিজের থেকে ভালো না হয় তাহলে তাকে ভালো করা দুষ্কর। কিন্তু আমার মতো আবার ভিন্ন। আমার মতো হলো আমি যা বলছি সব সত্য। সত্য না হলে এতদিন মিথ্যের পিছনে ছুটতাম না। কিন্তু ডাক্তার সাহেব তা মানতে নারাজ। আজকাল আমার অদ্ভুত একটা অনুভূতি হয়। আমার মনে হয় আমি কোনো নাগিন। আমার মধ্যে সাপ হওয়ার একটা ক্ষমতা আছে। আমি চাইলে হয়তো সাপের রূপ ধারণ করতে পারি। বিষয়টা প্রমোদকে জানালে সে বলে ওঠে সারাদিন সিরিয়াল দেখার ফল। কিন্তু বিষয়টা কেবল সিরিয়াল দেখার প্রভাব নয়, আরও কিছু রয়েছে। সব মিলে আমার ভীষণ অস্বস্তি লাগে। এখন এসব প্রমোদকে বলা ছেড়ে দিয়েছি। ভেবে নিয়েছি বাচ্চা হবে না, তাই অনেক ডিপ্রেশনে থাকি, তাই আমার এমন মতিভ্রম হয়। প্রমোদকে তো বলেই দিয়েছে আরেকটা বিয়ে করে নিতে, তবে সে তাতে রাজি হয়নি। হয়তো একদিন হয়েও যাবে। প্রমোদ 4 দিনের জন্য যাবে অফিসের কাছে। বাধ্য হয়ে আমাকে একা রেখে যেতে হলো, কারণ সে দেশের বাইরে আমার কোনো পাসপোর্ট নেই। অল্প সময়ে পাসপোর্ট ভিসা করা সম্ভব নয়। এর আগে দেশে যত জায়গায় গিয়েছি আমি গিয়েছি। এখন না যেতে পারায় যদিও প্রমোদের কোনো হাত নেই, তবু মন বলছে প্রমোদ হয়তো কারোর সাথে ডেট করতে যাচ্ছে। কত কিছু মন আওড়াচ্ছে বুঝতে পারবো না। রাত 3টের দিকে প্রমোদ এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছে। রাত হওয়ার আমি আর সাথে যাইনি, ড্রাইভার নিয়ে গেছে। প্রমোদ বের হওয়ার পর আমার চোখ পড়ল অদ্ভুত একটা বিষয়। বাসার পেছনে বাগান থেকে একটি বাচ্চার কান্না ধেয়ে আসছে। আমি কান্না বরাবর এগিয়ে যেতে লাগলাম, কিন্তু আমি আবিষ্কার করলাম প্রমোদকে, তার সাথে একটা মেয়ে। প্রমোদ আমাকে এভাবে দেখে চুপসে গেল। তার সাথে থাকা মেয়েটা আমার দিকে এগিয়ে আসতে যখন নেবে, ঠিক তখনই এক রাশ আলোর ঝলক ঝাপটে পড়তে লাগলো। আমার মনে হলো আমার ভেতরে কিছু প্রবেশ করেছে, আর আমি তলিয়ে গেলাম এক গোলক রহস্যতলে। আমি সম্মিত ফিরে পেলাম। লক্ষ্য করলাম আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি, কিন্তু এতক্ষণ যা দেখছিলাম তাকে আমার মতিভ্রম। নিজেকে সামনে নিলাম। বেশ ডিপ্রেশনে মানুষ কাতর হয়ে অনেক কিছু কল্পনা করতে থাকে। আমি এগুলো ভাবতে লাগলাম। এমন সময় কলিং বেলের আওয়াজ পড়লো। বাইরে থেকে আজানের ধ্বনি কানে আসছে। আমি বুঝতে পারছি না এ সময় কে এসেছে। প্রমোদ আবার ফিরে এলো কি না সেটাই
ভাবতে লাগলাম। এসব ভেবে সামনে এগিয়ে দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথে আমি থমকে গেলাম। একটা ছোট্ট মেয়ে দাঁড়ানো, মেয়েটার পরনে গেরুয়া রঙের জামা পরা, জামার পরনের দিকে লাল বর্ণ। মেয়েটার বয়স আনুমানিক 2 থেকে 3 হবে। চোখের একরকম অদ্ভুত রকম ভিন্নতা, এরকম ভিন্নতা আগে আমি কখনো দেখিনি। মেয়েটার চোখে একটি লেন্স পরা সবুজ বর্ণের, অন্য লেন্সের কালো কুচকুচে বর্ণের। দুটি চোখের লেন্সের কালার দুরকম, এ প্রথম দেখলাম। হাতে একটা লাল রাখি বাঁধা, গায়ের রং শ্যামবর্ণ, ঘাড়ের দিকটায় একটি পদ্ম ফুল অঙ্কিত। মেয়েটা ঠোঁটের একপাশে হালকা কাটা দাগ। আমি বুঝতে পারছিলাম না এমন সময় কে এই মেয়েটাকে এখানে রেখে গেছে, আর মেয়েটা আবার কোথা থেকে এসেছে। এসব ভেবে আমি আশেপাশে তাকালাম। আশপাশটা একদম নিশ্চুপ, কেউ নেই। তারপর জোরে জোরে শব্দ করে বলতে লাগলাম, কেউ কি আছো? শুনতে পাচ্ছ? বাচ্চাটা কার? আমার কথায় কারো কোনো সাড়া পেলাম না। মনে হচ্ছে বাচ্চাটা কোথা থেকে চলে এসেছে। একে বাইরে রেখে দেওয়া বিপদ, এর চেয়ে বরং বাসায় নিয়ে যাই, তারপর ফেসবুকে পোস্ট করে দিলাম এই হবে। এই ভেবে আমি মেয়েটাকে সামনে বসলাম, তার দিকে তাকালাম। তাকাতেই মনে হলো মেয়েটার চোখ থেকে কিছু একটা আমার চোখে প্রবেশ করেছে। বিষয়টা আমি পাত্তা দিলাম না, কারণ এরকম ঘটনা এটা প্রথম নয়। আমি তার দিকে তাকিয়ে আধহত গলায় জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি মামুনি? তার স্পষ্ট গলায় জবাব আসলো, চন্দ্রাবতী। আমি বাচ্চা এত স্পষ্ট গলায় উত্তর দিল, বিষয়টা কেমন জানি অদ্ভুত লাগলো। আবার তাকে জিজ্ঞাসা করলাম, কার সাথে এসেছো? বাসা কোথায় তোমার? তোমার বাবা মায়ের নাম কি? তার কোনো উত্তর পেলাম না। এবার সে নির্বাক। এরপর যতগুলো প্রশ্ন করছি সে আর উত্তর দেয়নি, তাই প্রশ্নের ঝুড়ি আর ভারী করলাম না। চন্দ্রাবতীকে কোলে নিয়ে ঘরে আসলাম, তাকে বসিয়ে একটা ছবি তুললাম, তারপর ফেসবুকে পোস্ট দিলাম। পোস্টটা দিয়ে তার জন্য খাবার নিয়ে আসলাম। ততক্ষণে ভোরের আটা ফুটছে সবে। ঘরে একটা ডিম ছিল, দুধ ছিল, তাই দিয়ে বাচ্চাটাকে খেতে দিলাম। বাচ্চাটা কেবল দুধটা খেলো, ডিম খেলো না। তারপর নিজে নিজে হেঁটে গিয়ে সোফায় কাছে বসলো, সোফায় উঠে বসলো, তারপর শুয়ে ঘুমিয়ে গেল। অদ্ভুত এক মায়া কাজ করছে বাচ্চাটির জন্য, মনে হচ্ছে রেখে দেই। কিন্তু যার সন্তান, তার হারানোর কষ্টের কথা চিন্তা করলে অতটুকু আশা মনে রাখা নিরর্থক বই কি কিছু না। আমি মোবাইলটা হাতে নিলাম, ছবিটা মুহূর্তে ভাইরাল হবে। তবে বাচ্চাটি সঠিক পরিচয় এখনও পাওয়া গেল না, তাই চিন্তা করলাম 10টার দিকে থানায় গিয়ে যোগাযোগ করব। এরপর যদি সঠিক খবর না পাই তাহলে বাচ্চাটিকে আমিই রেখে দেবো। বাচ্চাটার মুখের দিকে যতই তাকাচ্ছি ততই যেন আমি মায়া জড়িয়ে পড়ছি। জন্মান্তর বলতে কোনো কথা নেই, তবুও মনে হয় এ মেয়ে আমার। হয়তো কোনো জন্মে তাকে জন্ম দিয়েছি, কিন্তু নিছক এটা আমার মনের ছলনাময়ী ধারণা। ঘড়ির কাঁটা 10টা। চন্দ্র ঘুম থেকে উঠেছে, তোতা পাখির মতো আমাকে মা বলে ডেকে উঠলো। হঠাৎ করে মা ডাকটা শুনে আমার মনটা উথলা হয়ে গেল, হাহাকার করে উঠল। গোপন ব্যথাটা আবার যেন তীব্র হয়ে গেল। এই কোন পরীক্ষার সম্মুখীন সৃষ্টি করলো আমাকে? আমার মন চাচ্ছে বাচ্চাটাকে আমি রেখে দেই, আবার মনের সাথে আমি আর পেরে উঠতে পারলাম না। মোবাইল হাতে নিয়ে পোস্টটা ডিলিট করে দিলাম। তারপর পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত বাদ দিলাম। চিন্তা করলাম আজ থেকে একে আমি নিজের মেয়ের মতো মানুষ করব। কিন্তু এই শহরে থাকলে বারবার প্রশ্নের সম্মুখীন হবে, তাই জায়গা পরিবর্তন করাটা জরুরি। প্রমোদ আসলে তার সাথে আলোচনা করে জায়গাটা পরিবর্তন করে ফেলবো। আপাতত সে ফ্ল্যাটায় আছে, অফিসের মিটিংয়ে মাল দিবে। সেখানে পৌঁছে আমাকে কল দিবে বলেছিল। সে কল দিলে এই বিষয় নিয়ে আলোচনা করবে। এদিকে আমি চন্দ্রাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। মেয়েটা ঘুম থেকে উঠে একবারও এক গ্লাস দুধ ঢকঢক করে খেয়ে ঘুমিয়ে পড়ে। সে কখন থেকে ঘুমোচ্ছে, সন্ধ্যা নেমে আসলো, এখনও ওঠার নাম নেই। এদিকে প্রমোদ কল দিচ্ছে না, সব মিলিয়ে একটু ছন্নছাড়া লাগছে। নিজেকে সামলে প্রমোদের নাম্বারে একটা কল দিলাম। যদি সে পৌঁছে যায় তাহলে কল বাজবে, কল পেয়ে হয়তো ফোন ধরবে। পৌঁছে হয়তো ব্যস্ততায় ফোন ধরতে পারেনি, এই ভাবনায় কাজ। ফোন হাতে নিয়েই প্রমোদকে কল দিলাম, কিন্তু অদ্ভুত একটা বিষয় যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তার কণ্ঠস্বর ধেয়ে আসলো আমার কানে। সেখানে প্রমোদ বলে উঠেছে, নিশ্চয় তুমি এখন আমাকে কল দিয়েছো, কারণ তোমাকে আমি কোনো খোঁজ খবর দেইনি, তাই? আরাধ্যা, আমি তোমাকে নিয়ে সংসার করতে করতে হাঁপিয়ে গেছি। আমার একটু শান্তি দরকার। আমি তোমাকে ছেড়ে একবারের জন্য দেশের বাইরে চলে এসেছি। এখানে সুস্মিতাকে নিয়ে এসেছি। সুস্মিতা আমাদের অফিসের কলিগ। আমরা দুজনকে ভালোবাসি, আর আমি বাবা হতে চাই। সুস্মিতা অন্তঃসত্ত্বা। কথাটা অনেক বলতে চেয়েও আর পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আর মোবাইলটা আমি রেখে এসেছি। আমি জানতাম তুমি কল দিবে, আর কল দিলে এই কথাগুলো যেন শুনতে পারো,
তাই রিংটোন সেট করে এসেছি। প্রমোদের কাছে এরকমটা আশা করিনি মোটেও। সে আমাকে কোনো কমতি রাখেনি। ব্যবসা সব মিলে আর্থিক কষ্ট কখনো আমি পাইনি। বাসাটা যে আমার নামেই করে দিয়েছিল। সব মিলিয়ে আমি বেশ ভেঙে পড়লাম। আমার বীজ বোনা অতৃপ্ত সন্দেহটা যেন সত্যি হলো। চোখ বেয়ে কান্না আসতে লাগলো। একটা পর্যায়ে আমি জোরে জোরে কান্না করে দিলাম। এ দুনিয়ায় যেন আমার আর কেউ রইল না। বাবা মার থেকেও যেন নেই, তারা তাদের মতো আছে। বিয়ের পর আর যোগাযোগ রাখিনি। আমার কান্নার রোল বাড়তে লাগলো ক্রমশ। আমি হেঁচকি তুলে আহাজারি করে কাটতে লাগলাম। যাকে বাঁচাতে গিয়ে নিজের মাতৃত্ব হারিয়েছি, সেই আজকে আমাকে ছেড়ে চলে গেল। আমার জীবনে এমন একটা সময় গেল যখন আমি তীব্র সিদ্ধান্তহীনতায় ভুগছি। প্রমোদের সাথে যোগাযোগ করার আর উপায় নেই, যেহেতু সে মোবাইলটা রেখে গেছে। তবে এটুকু অসহায় পরিস্থিতিতে আমাকে না ফেলে গেলেই পারত। এতদিনের সাজানো সংসারটা যেন আমার ভেঙে গেল। মা, কাঁদছো কেন? কি হলো মা? একটা কোমল হাতে স্পর্শ পেলাম। চন্দ্রা আমার হাতে কাঁধে তার নরম তুলতুল হাতটা রেখেছে। তার মা ডাক শুনে আমার হাহাকার করা মরুভূমির প্রান্তরে যেন একটু শীতলতা পেল। সৃষ্টিকর্তা কেড়ে নেওয়ার আগে ঠিক কাউকে না কাউকে পাঠিয়ে দিয়ে বেঁচে থাকার অবলম্বন হিসাবে। প্রমোদ চলে যাওয়ায় সৃষ্টিকর্তা জানতো, তাই তো চন্দ্রাকে দিয়ে গেছে। তার পরিকল্পনা সর্বদাই উত্তম হয়। চন্দ্রা স্পর্শ আর আধো আধো ডাকে আমি একটু শীতল হলাম। তাকে জড়িয়ে ধরে রইলাম মেঝেতে। অদ্ভুত একটা শান্তি লাগছে। এজন্য হয়তো মেয়েরা স্বামী মারা যাওয়ার পর সন্তানের মুখের দিকে তাকিয়ে সারা জীবন পার করে দিতে পারে। হয়তো আমি মাতৃত্বের স্বাদ পাইনি, কিন্তু চন্দ্রাকে পেয়ে যেন মাসুলভ আমিটাই জেগে উঠেছি এখন। চন্দ্রাকে কোলে নিয়ে মেঝে থেকে উঠলাম। মনে করে নিলাম আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন চন্দ্রা। একে নিয়ে আমার বাকি জীবনটা পার করতে হবে। এখন আর থাকবো না, নতুন কোনো জায়গায় চলে যাব। ব্যাংকে যা টাকা আছে তা দিয়ে একটা ব্যবসা শুরু করব। তারপর নিজে ইনকাম করে নিজের খরচ নিজেই চালাবো। বাড়িটা 1 মাসের জন্য বিক্রি করে অন্যত্র একটা বাড়ি কিনবো। প্রমোদ কোনো চিহ্নই আর আমার আশেপাশে রাখবো না। এ বাড়িটা ঘিরে 3 বছর অনেক স্মৃতি জমা হয়েছে, তবে সেগুলো আঁকড়ে ধরে চাইলে আরও নিঃস্ব হয়ে যাব। চন্দ্রা আমার চোখের জল মুছে দিতে লাগলো। আমার চোখের দিকে তাকালো অপলক চোখে। আমিও তাকালাম। আমার মনে হলো ওর চোখ থেকে কোনো এক রশ্মি আমার চোখে পড়েছে। দগ্ধ হওয়ার বুকটা যেন আমার হুট করে শীতল হয়ে গেল। হিমেল ঠান্ডা বাতাস যেন শরীরে এসে বয়ে গেল। প্রচণ্ড রকমের একটা শক্তি আর শান্তি পাচ্ছি এখন। আমি চন্দ্রাকে শক্ত গলায় বললাম, আল্লাহ কাউকে নিয়ে সে জায়গায় কাউকে দিয়ে পরিপূর্ণ করে দেয়। প্রমোদ নিয়ে তোকে দিয়েছে রে মা। তোকে আমি আমার মেয়ের মতোই বড় করব। তুই আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। নিজেকে শান্ত করলাম। বেশ শান্তভাবে রান্না করতে লাগলাম। কবে থেকে আমার পছন্দের খাবার রান্না করিনি আমার মনে নেই। সবসময় প্রমোদের পছন্দে রান্না করতে আমার শান্তি লাগতো। আমার হাতে রান্না খেয়ে সে যখন প্রশংসা করত, তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আজকে কেবল আমার পছন্দের রান্না আমি করব, কবজি ডুবিয়ে খাবো। মনে মনে কথাগুলো বলে হালকা হাসলাম। ভাবতাম লাগলো অতি কষ্টে কি আমি পাথর হয়ে গেছি। রাত বাজে 1টা। রান্না শুরু করলাম। চুলার কাছে গিয়ে গ্যাসের চুলা জ্বালাবো, এমন সময় অদ্ভুত একটা আওয়াজ কানে ভেসে আসলো। প্রথমবার আওয়াজটা উপেক্ষা করলো, বারবার আওয়াজটা কানে আসাতে উপেক্ষা করতে পারছিলাম না। মনে হচ্ছে আওয়াজটা পেছন থেকে আসছে। তাই আওয়াজের উৎস বরাবর পেছন দিকে তাকাতেই যেন আবার চমকে উঠল। পেছনে একটি সাপ পাতিল উপর বারবার ঠোকর দিচ্ছে। ভয়ে আমার গলা শুকিয়ে যেতে লাগলো। কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ নিঃসৃত হচ্ছে না। সব মিলিয়ে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। চন্দ্র এমন সময় ছুটে আসলো। সাপটাকে দেখে আমার দিকে তাকিয়ে হালকা হাসি আসলো। তার হাসি দেখে মনে হচ্ছে সে কোনো বাচ্চা মেয়ে না, সে বড় একটা মেয়ে। চেহারায় এতটা ম্যাচিওর ভাব চলে এসেছে। সে হালকা এসে আমায় জিজ্ঞাসা করছিল, মা তুমি ভয় পাচ্ছ? আমি কোনোভাবে জবাবে না দিয়ে তার দিকে অকপটে তাকিয়ে রইলাম। অতটুকু বাচ্চা মেয়ে কেন একটা সাপকে ভয় পাচ্ছে না? সেখানে তার ভয় সবচেয়ে বেশি পাওয়ার কথা। নাকি সে সাপ সম্পর্কে কিছু জানে না? এটা বুঝে না সাপ একটি ভয়ঙ্কর প্রাণী। তার কাছে যাওয়া বিপজ্জনক। ভাবনার ঘোর আটকে গেলাম আমি। কী থেকে কি হয়ে গেল জানি না। চন্দ্রবতী শুধু মৃদু গলায় বলল, এই সাপ এখানে কি করিস? মাকে কেন বিরক্ত করছিস? চলে যা, আর আসবি না। সময় হলে আমি তোর সাথে দেখা করে নেব। এখানে এসে মাকে এভাবে ভয় দেখাবি না। মা ভীষণ ভয় পাচ্ছে, দেখছিস না? আমি তো আমার মাকে ভীষণ ভালোবাসি। মায়ের ভয় সহ্য করতে পারছি না রে, তুই চলে যা। ভেবেছিলাম বাচ্চা মেয়ে যা পারছে একা একা বকছে। সে তো আর জানে না সাপ কানে শুনতে পারে না। সাপের তার কথা বোঝার ক্ষমতা নেই। কিন্তু আমার এই ভাবনাকে
ভুল প্রমাণ করে দিয়ে বুঝিয়ে দিল সাপ। তার কথা শুনে সত্যি সত্যি সাপটা চলে গেল। চলে যাওয়ার আগে একটা পাথরের মতো কিছু রেখে দিল, যেটার আলোয় পুরো রান্নাঘরটা জল করছে। মিনিট 5 আলোটা ছিল, তারপর আলোটা স্থিত হয়ে গেল। রূপকথার গল্পে শুনেছিলাম সাপের মনি হয়। সে যদি অনেক মূল্যবান হয়, তবে একটা সময় সব বুঝতে পারে এসব কেবল কাল্পনিক কাহিনী। তাহলে আজকে সাপটা যা রেখে গেল সেটা কি? চন্দ্রাবতীর কথায় সাপটা কেন চলে গেল? কি আছে এসবের পিছনে? যতই ভাবছি ততই গুলিয়ে যাচ্ছে আমি। নিজেকে বেশ অগোছালো লাগলো। জীবনে সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এ সময় এসে এতটা চাপ নিতে পারছি না। মাথার রগটা যেন ছিঁড়ে যাচ্ছে। চন্দ্রাবতীকে আমার স্বাভাবিক কেন মানুষ মনে হয় না? মনে হয় তার মধ্যে অলৌকিক কিছু আছে। কিন্তু এ যুগে এরকম ভাবাটা বোকামি, কারণ আধুনিক যুগে এসব মামুলি বিষয় নিয়ে ভাবাটা অত্যাধিক বোকামি। তাই আর ভাবনার গতিটাকে সামনের দিকে এগোলাম না। চন্দ্রাবতীর দিকে তাকে লক্ষ্য করলাম, সে আমার দিকে তাকিয়ে আসছে। তার মুখ থেকে যেন হাসির লিরিক ঝরে পড়েছে। আমি তাকে মৃদু গলায় জিজ্ঞাসা করলাম, মা, তুমি সাপটা থেকে ভয় পেলে না কেন? তুমি জানো সাপ কত ভয়ঙ্কর একটা প্রাণী? চন্দ্রাবতী হেসে উত্তর দিল, আমার তো সাপের সাথে বসবাস, মা। আমি কেন সাপকে ভয় পাবো? চন্দ্রাবতীর কথা শুনে আমি আঁতকে উঠলাম। মনে মনে ভাবতে লাগলাম, চন্দ্রা কি তাহলে কোনো বেদের ঘরের সন্তান? না না, একই ভাবছি আমি। বাচ্চারা তো কত কিছুই বলে, তাদের সব কথা তো পাত্তা দিলে হবে না। সমসাময়িক ঘটনার জন্য আমার কিছুক্ষণের জন্য মাথা থেকে চলে গিয়েছিল প্রমোদ আর আমার পাশে নেই। এখন এটা মনে হয়ে আবারও বিয়োগ ব্যথাটা আমাকে ঝেঁকে বসলো। রান্না আর এগোতে পারলাম না। যা আছে শুকনো খাবার তা দিয়ে রাতটা পার করার চিন্তা করলাম। চন্দ্রাকে কোলে নিয়ে ডাইনিং রুমে আসলাম। দেওয়ালে ঝুলানো ঘড়িটা কাঁটাটা গতিময় হয়ে চলছে। পাশে ল্যাম্পপোস্টটা আমাদের উপস্থিতি পেয়ে জ্বলে উঠল। ল্যাম্পটা আমাকে প্রমোদ গিফট করেছিল। এটি মানুষের উপস্থিতিতে জ্বলে ওঠে, আবার মানুষ চলে গেলে নিভে যায়। ল্যাম্পটা আমার সামনে লম্বা আর দেখতে অনেকটা বটগাছের মতো। ঘর সাজানো প্রচুর নেশা আমার আছে। এই প্রমোদ কখনো কিছু গিফট করলে এমন কিছু করতো। সে আমার পছন্দটাই জানতো। ড্রয়িং রুমের ডিম লাইটগুলি পদ্ম ফুলের নেই। পদ্ম আমার পছন্দের একটি ফুল, তাই সে এমন লাইট ঘরের জন্য নিয়ে এসেছিল। সাথে পদ্ম ফুলের সোনার লকেট আর আংটিও নিয়ে এসেছিল। এখন যেন সব মিছে মায়া আর স্মৃতি। ভাবনায় চোখের কানে সে এক ফোঁটা জল এসে জমলো। জলটা গড়িয়ে পড়ার আগে চন্দ্রা হাত দিয়ে মুছে দিল। চন্দ্রার হাতের স্পর্শে যেন অদ্ভুত একটা শান্তি পেলাম। ততক্ষণে রাতে খাবারের ইচ্ছেটাও মরে গেল। চন্দ্রাকে জিজ্ঞাসা করলাম, কি খাবে মা? চন্দ্রা চোখগুলো বড় বড় করে উত্তর দিল, 1 কাপ দুধ। আমি চন্দ্রাকে সোফাতে বসালাম। তারপর গরম দুধ পানিতে গুঁড়ো দুধ মিশিয়ে খাওয়ালাম। তারপর দুজনে মিলে চলে গেলাম বেডরুমে। চন্দ্রার মাথাটা আমার বাম হাতের উপরে শুয়ে জড়িয়ে ধরলাম। চোখটা বন্ধ করলাম। পুরনো স্মৃতিগুলো যেন হচ্ছে আমি কোনো বদ্ধ জায়গায় বসে আছি, চারপাশ থেকে সাপ আমাকে ঘিরে ধরছে। কেমন যেন সবটা বাস্তব মনে হচ্ছে। আমি চোখ খুলতে চাইলেও খুলতে পারছিলাম না। সারা শরীর কাঁপছে আমার, কপাল দিয়ে যেন ঘাম বেরোচ্ছে। একটা আলোক রশ্মি আমার ভিতরে প্রবেশ করলো। সাথে সাথে সাপগুলো চলে গেল। দীর্ঘ শ্বাস নিয়ে আমি চোখ খুললাম। চোখ খোলার পর মনে পড়লো রান্নাঘরের পাথরটার কথা। আমি তো চন্দ্রাতে আনতে গিয়ে পাথরটার কথা বেমালুম ভুলে গেছি। চন্দ্রার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম সে ঘুমিয়ে গেছে। তাকে বাম হাত থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর আস্তে আস্তে পায়ের বিছানা থেকে নামলাম, হেঁটে রান্নাঘর পর্যন্ত গেলাম। পাথরটার আলোয় পুরো রান্নাঘর যেন আলোকিত। আমি রান্নাঘরে প্রবেশ করতে আলোটা নিভে গেল। পাথরটা হাতে নিলাম। হাতটা কেমন যেন কেঁপে উঠলো। ভীষণ ভীষণ ঠান্ডা একটা ভাব লাগছে। পাথরটা নিয়ে একটা কাপড়ে মুড়িয়ে রেখে দিলাম। চন্দ্রার কাছে আসলাম। প্রমোদের কথা ভাবলে অস্থিরতা ভাবছে। নিজেকে যাযাবর ছন্নছাড়া মনে হচ্ছে। ভীষণ ক্লান্ত মনে হচ্ছে। সম্পর্কের বেড়াজাল ভেদ করে বের হওয়া যেন ভীষণ কঠিন। সকালে উঠব উকিলের সাথে কথা বলতে। বাড়িটা বিক্রির একটা ব্যবস্থা, তারপর অন্যত্র চলে যাওয়া। গেলে শহর থেকে একদম দূরে যাব। কৃত্রিমতা এই শহরের মানুষগুলো যেন কৃত্রিম। কোনো এক গ্রামে চলে যাব। তারপর চন্দ্রা আর আমি সেখানে বাকি জীবনটা পার করে দেব। ভাবতে লাগলাম কোথায় যাওয়া যায়। আমার মনে সুবর্ণচর নামটাও চলে আসলো। কেন আসলো জানি না, তবে মনে হলো এই গ্রামটা আমি চিনি। অথচ কখনো এমন গ্রামের নামও আমি কারো কাছে শুনিনি। আদৌ এমন গ্রাম আছে কি না জানি না।
তাই হাতে ফোনটা নিলাম। স্ক্রিনে তাকাতে বুকটা ধুপ করে উঠলো। ভীষণ কষ্ট শুরু হলো প্রমোদ আর আমার কাপের পিক দেখে। নিজেকে সামলে নিয়ে তারপর গুগল দিয়ে সুবর্ণচর লিখে সার্চ করলাম। সত্যি সত্যি লক্ষ্য করলাম এমন গ্রাম আছে। গ্রামটার ব্যাপারে সব ধরনের খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। গ্রামটা একদম ইন্ডিয়া বর্ডারের ঘেঁষে অবস্থিত। লোকসংখ্যা বেশ কম, যাতায়াতও কম। জানি না কেমন জানি এখানে যাওয়ার ভীষণ স্বাদ জাগছে। এখানে গেলে এ বাড়িটা বিক্রিরও প্রয়োজন পড়বে না। বাড়িটা আমি এভাবেই রেখে যাব, তালা বন্ধ করে। যদি কখনো এখানে আসতে হয় আসবো, এসে ঘুরে যাব। মন কখন কি বলে বসে বলা যায় না তো। তাই বাড়ি বিক্রির সিদ্ধান্ত বাদ দিলাম। যে গ্রামের খোঁজ যতটুকু পারলাম অনলাইনে নিলাম। বেশ প্রচেষ্টার ফলে এই গ্রামের একজন লোকের নাম্বার জোগাড় করতে পারলাম। ওনাকে কল দিয়ে জানতে পারলাম সেখানে জমি কিনে ছোট্ট একটা ঘর এবং হোটেল দেওয়ার মতো কোনো ব্যবস্থা করা যাবে কি না। তিনি এক বাক্যে বললেন সম্ভব। আমি চাইলে কালকেই জায়গা দেখে দিতে পারি। লোকটার কথায় কোনো রকম সন্দেহ আমার মনে আসলো না। চিন্তা করলাম কাল একবার চন্দ্রাকে নিয়ে জায়গাটা ঘুরে আসব। তারপর সব কিছু মিলমতো হলে জায়গা কিনে বাড়ি বানানোর ব্যবস্থা করব। আমি বানানোর হলে তবেই যাব। রাত যেন পার হচ্ছেই না। রাত বেশ দীর্ঘ লাগছে। চোখ দুটোতে একটু ঘুম নেই। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, দম বন্ধ বন্ধ রাখছে। চোখ বন্ধ করে আছি, জানি না কখন ঘুম এসে হানা দিল চোখে। বিকট আওয়াজে ঘুম ভাঙলো আমার। আওয়াজটা দরজার বাইরে থেকে আসছে। আমি দৌড়ে গেলাম দরজার কাছে। দরজাটা খুলতে চমকে উঠলাম। একটা বাজ পাখি মরে রক্তাক্ত হয়ে পড়ে আছে। গাটা শিরশির করে উঠলো আমার। চন্দ্রা আমার পেছন পেছন আসলো, তবে তাকে তেমন ভয়ার্থ দেখালো না। একটা বাচ্চা মেয়ে এত সাহসী কী করে আসে সেটাই ভাবতে পারছি না। ড্রাইভারকে ডাক দিলাম, রহমত নাম তার। বয়স 50-এর কোঠায়। এখানে আসার পর থেকে আমাকে মেয়ের মতোই দেখেছে। আমি বাবা বলেই ডাকি। সে দৌড়ে আসলো। আসার সাথে সাথে জিজ্ঞাসা করলো এটা কোথা থেকে এসেছে আর বিকট আওয়াজটা কি শুনেছেন বাবা? উনি বেশ স্বাভাবিকভাবে জবাব দিল, এটা হয়তো কোথা থেকে উড়ে তারা খেয়ে এখানে উড়ে এসে মরে পড়ে আছে। আর কোনো শব্দ আমি পাইনি। তুমি মনে হয় ভুল কিছু শুনেছো। জানি না আমার সাথে কি হচ্ছে। এসব যা হচ্ছে সব কিছু এলোমেলো লাগছে। উনি চন্দ্রার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি খানিকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কি দেখছেন? উনি অস্থির করে জিজ্ঞাসা করলো এই মেয়েকে কোথা থেকে পেয়েছো বা? আপনি যখন প্রমোদকে এয়ারপোর্টে ছাড়তে গেছিলেন তখন কে জানি বাচ্চাটাকে এখানে রেখে গেছে। আমি নিঃসন্তান আর বাচ্চাটার খোঁজ খবর জানি না, তাই নিজের করে নিলাম। জানেন না বাবা, প্রমোদ আমাকে ছেড়ে চলে গেছে। সুস্মিতার সাথে একেবারে দেশের বাইরে চলে গেছে। আমার জীবনে তো আর কেউ রইল না। উনি আমার কথা পাত্তা না দিয়ে কেবল চন্দ্রার দিকে তাকিয়ে আছে। আমি একটু জোরে ডাক দিলাম তাকে, বাবা কি ভাবছেন আর ওকে কি দেখছেন? ওনার পক্ষ থেকে উত্তর আসলো, আর সে উত্তরগুলো কেন আমাকে আরও রহস্যে ডুবিয়ে দিল। মেয়েটার গলায় একটা পদ্ম আঁকা। এই কোনো সাধারণ সংকেত বা চিহ্ন নয়। এরকম চিহ্ন কেবল সেসব বাচ্চাদের থাকে যেসব বাচ্চাদের অলৌকিক কিছু থাকে। এরা প্রকৃতপক্ষে পুরোপুরি মানুষ হয় না, আধা মানুষ আধা অন্য কিছু। আমার কথা তোমার অবাস্তব লাগতে পারে, তবে এটাই সত্যি। আমি একটা সময় এসব প্যারানর্মাল বিষয় নিয়ে ঘাঁটতে দেখেছি একজনকে। তার নাম ডাক্তার নির্মল। সে এখন দেশের বাইরে থাকে। তার থেকে এসব শোনা। সে পেশায় একজন ডাক্তার, তবে এসব নিয়ে গবেষণা করে। আমি এখানে চাকরির পূর্বে তাদের ওখানে চাকরি করতাম। তিনি দেশের বাইরে চলে যাওয়ায় এখানে আসি। এখন তিনি কোথায় আছেন জানি না। অনেক বছর আগের কাহিনী। ওনার কথা শুনে আমি চুপ করে রইলাম। চন্দ্রা মানুষ না পুরোপুরি। এখনকার যুগে এগুলো বিশ্বাসযোগ্য না। এগুলো কেবল রূপকথার কাহিনী মনে হচ্ছে, তবে সত্যিকারেরও হতে পারে। এই 2 সপ্তাহে আমার সাথে যা যা হয়েছে তারপরে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই বুঝতে পারছি না। সত্যি মিথ্যার ফারাকাটায় যেন আমি ধরতেই পারছি না। আপাতত চুপ থাকাই শ্রেয়। রহস্য ভেদ করতে হলে রহস্যের গভীরে ঢুকতে হবে। আমি কথাটা এড়িয়ে গেলাম। তারপর মৃদু গলায় বাবাকে বললাম, বাবা সে যাই হোক, ভবিষ্যৎ বলে দিবে কি হতে চলেছে আর কি করা উচিত। আপাতত এসব নিয়ে আমার না ভাবি। চন্দ্রা আমার মেয়ের মতোই বড় হবে, আর আমি যাচ্ছি সুবর্ণচর গ্রামে। সেখানে জমি কিনে সেখানেই কিছু একটা করে খাবো। এ জায়গায় থাকতে গেলে আমার দম বন্ধ লাগছে। চাইলে আমিও থাকতে পারছি না। প্রমোদের স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন, অন্যথায় অন্য কোথাও চাকরি খুঁজতে পারেন। যতদিন চাকরি না পান আমি চেষ্টা করব আপনার জন্য কিছু টাকা পাঠাতে। কী করবেন আপনি চিন্তা করে উত্তর দিন। উনি আর চিন্তা করলেন না, এক বাক্যে বললেন, আমার সন্তান নাই, তোমার চাচি থাকে। সেও অসুস্থ থাকে সারা মাস।
কোথায় আর যাবো, এই বয়সে চাকরি খোঁজার মানসিকতাও চলে গেছে। তোমাকে আমার মেয়ের মতো মনে করি। তুমি যেখানেই যাবে আমি বাবার ছায়া হয়ে সেখানেই থাকবো। একসাথে না হয় দুজন কাজ করব। আর তোমার চাচি মেয়েটাকে দেখবে, ওকে দেখার জন্য তো একজন লোক লাগবে। ওনার কথা শুনে চোখের করে জল আসলো। কাছের মানুষগুলোর মাঝে মাঝে বিশ্বাসঘাতকতা করে চলে যায়, অথচ রক্তের সম্পর্কহীন মানুষগুলো হুট করে আপন হয়ে যায়। এ দুনিয়া মানুষ চেনা বড় দায়। কাকে রেখে কাকে যে বিশ্বাস করব বুঝে ওঠাই যায় না। আমি হেসে বাবাকে উত্তর দিলাম, আমি আজকে গ্রাম দেখতে যাব। সেখানে একজনের সাথে কথা হয়েছে, ভালো জায়গা পেলে কিনে একটা বাড়ি করব। তারপর আমরা সবাই মিলে ওইখানে চলে যাব। আপনি আমার সাথে গেলে আমার ভালোই হবে। ভরসার একটা জায়গা তো পাশে থাকতে। আমি দেরি হয়ে আসতেছি, আপনি নাস্তা করে নিন, তারপর ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আর বাবা, আপনার কি বিশ্বাস হচ্ছে প্রমোদ আমাকে ছেড়ে চলে গেছে? বিশ্বাস জিনিসটা অনেক ঠুনকো, সন্দেহ আর ভাঙন আসলে সেটা চলে যায়। আমি কি বলবো, নিয়তি বলে দিবে, সময় মতো সব বলে দিবে। তবে চিন্তা করো না, যা হয় ভালোর জন্য হয়। তোমার যা মন চাই করো, মনের শান্তি বড়ই শান্তি। আমি যাই, নাস্তা করে আসি, তুমি তৈরি হয়ে নাও। আমি রুমে আসলাম, পুরো রুমটাই কেমন যেন প্রমোদকে ছাড়া শূন্য লাগছে। কাঁদতে মন চাইলে মনটাকে আটকে নিলাম। ফ্রিজের কিছু ফ্রোজেন করা সমোসা সিঙ্গারা ছিল আর নাগেট, সেগুলো ভেজে নিলাম। তারপর খেয়ালাম চন্দ্রাকেও খাওয়ালাম। তারপর হাত মুখ ধুয়ে দিলাম। এরপর আমি রেডি হলাম। আলমারি খুলে মনটা উদাস হয়ে গেল। পুরো আলমারি জুড়ে প্রমোদের স্পর্শমাখা গিফট। নিজের জন্য জিনিস কবে কিনেছি ভুলে গেছি। যা আছে সব প্রমোদ কিনে দিয়েছিল। যাই হোক, সেসব কথা ভাবতে থাকলে সামনে আর এগোতে পারবো না। আলমারি থেকে একটা 3 পিস বের করে পরে নিলাম। 3 পিসটা বের করতে গিয়ে একটা জামার নিচে পড়লো। হাত নিয়ে দেখলাম আমার ছোটোবেলার জামাটা রেখে দিয়েছিলাম আমার মেয়েকে পরাবো বলে। সেই কপাল আর হলো না। জামার সাইজটা একদম চন্দ্রার সাইজ অনুযায়ী। আমি জামাটা নিয়ে চন্দ্রাকে পরিয়ে দিলাম। লাল টুকটুকে জামা, লাল জামার মধ্যে সাদা বল করা। চন্দ্রাকে পরানোর পর ভীষণ সুন্দর লাগছে তাকে। আর দেরি করলাম না, তাড়াতাড়ি তৈরি হয়ে বাসা থেকে বের হলাম। গাড়িতে উঠলাম। গাড়ি রওনা দিল সুবর্ণচরের দিকে। শহরের ব্যস্ততা পার হয়ে গাড়ি যাচ্ছে গ্রামের নির্জনতায়। সে সাথে নতুন অনুভূতিও সূচনা ঘটলো। আর রহস্য মন নিল নতুন দিকে। সুবর্ণচরের দিকে যতই এগোচ্ছি ততই যেন আমার অনুভূতিগুলো কিছু একটা মিশে যাচ্ছে। অচেনা জায়গায় আমার বেশ চেনা লাগছে। চন্দ্রের দিকে তাকে লক্ষ্য করলাম, সে চুপচাপ বসে আছে, কিন্তু তার ঘাড়ে অঙ্কিত পদ্ম ফুলটা জল জল করে জ্বলছে। মনে হচ্ছে তাতে আগুন জ্বলছে। তাহলে কি বাবার কথাই ঠিক? চন্দ্র কোনো সাধারণ মেয়ে না। পরক্ষণে আমার মনে হলো এটা কেমন আমার দৃষ্টিভ্রমণ। অনেক ভাবছি এসব নিয়ে, তাই এমনটা হচ্ছে। জোরে গাড়িটা ব্রেক কষলো। চিৎকার দিয়ে উঠলাম আমি। সামনে তাকিয়ে লক্ষ্য করলাম গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। বাবা তাড়াহুড়ো করে ব্রেক কষে শেষ রক্ষা হলো না। গাড়ির নিচে কিছু একটা চাপা পড়েছে। হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নামলেন, আমিও নামলাম। নেমে কিছুটা ভয় পেলে শান্তি লাগলো, কারণ কোনো মানুষ চাপা পড়েনি। একটা কালো কুকুর চাপা পড়েছে। চাচা ভয়ার্ত গলায় আমাকে বললেন, মা, আমার মনে হচ্ছে সেখানে যাওয়া আমাদের এই মুহূর্তে ঠিক হবে না, কারণ এটা কোনো ভালো লক্ষণ নয়। কালো কুকুর শয়তানের রক্ষক হয়। কিন্তু আমি এসবের মোটেও বিশ্বাসী নই। প্রাণী মানুষ সব আল্লাহর সৃষ্টি। এতে লক্ষ্মী অলক্ষ্মী বলতে কোনো শব্দ থাকতে পারে না। বাবার নিছক একটা অ্যাক্সিডেন্ট অনেক বড় করে দেখছে, তাই মাথাটা ঘুরিয়ে বললাম, বাবা, এসব বিষয় নিয়ে এরকম ভাবা উচিত না। সব আল্লাহর সৃষ্টি। এটা কেবল একটা অ্যাক্সিডেন্ট। আপনি চলুন গন্তব্যের দিকে, না হয় ফিরতে অনেক রাত হয়ে যাবে। চন্দ্রা সে সময়টা গাড়িতেই বসা ছিল। বাবার আমার কথা শুনে কোনো কথা বাড়াল না। সত্যি বলতে কোনো বাড়ানোর কোনো উপায় নেই, কারণ আমার কথা এই মুহূর্তে তাকে মানতে হবে। তিনি জানেন তার হাজারটা যুক্তিকে আমি উপেক্ষা করেই যাবই, যেহেতু আমি সেখানে যাওয়ার নিয়ত করেছি। সে একটু একরোখা, তিনি সেটা বেশ ভালো করেই জানেন। তাই কথা না বাড়িয়ে আবারও গাড়িতে উঠলেন। আমিও উঠলাম। গাড়িটা তার আপন গতিতে চলছে। যত সামনে এগোচ্ছি ততই মনে হচ্ছে আমার কানের কাছে কেউ ভো ভো শব্দ করছে। বেশ অস্বস্তি আমার এই শব্দ নিয়ে। কানে দুহাত চেপে দিয়ে ধরলে এই শব্দের মাত্রা কমছে না। প্রায় 30 মিনিট এমন শব্দ করছে। সুবর্ণগ্রাম গ্রামে যেতেই 5 কিলোমিটার যেতে হবে। পেটে বেশ ক্ষুধা লেগেছে। গাড়িটা একটা বাজারে এসেছে। বাবাকে গাড়িটা থামাতে বললাম। ওখান থেকে কিছু খেয়ে তারপর গ্রামের দিকে রওনা দেব। প্রায় বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে। চন্দ্রাকে কিছু খায়নি, হয়তো ক্ষুধার কষ্টে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। প্রথমবার গাড়ি থামানোর কথা শুনে তিনি শুনলেন না, তাই আবার বাবাকে বললাম, গাড়িটা থামান।
গাড়িটা তিনি থামালেন। গাড়িটা থামতে একটা হোটেলের সামনে। আমি চন্দ্রাকে আর বাবাকে নিয়ে গাড়ি পার্ক করে হোটেলে ঢুকলাম। সেখানে কি আছে জিজ্ঞাসা করলাম। ভাত পাগল মানুষ, আমি প্রথমেই ভাত চাইলাম, তবে দুপুর গড়িয়ে বিকেল হয় ভাত শেষ। এখন শুধু নিহারি আর পরাটা পাওয়া যাবে, সেজন্য যা ছিল তাই অর্ডার দিলাম। পেটের ক্ষুধা নিবারণ করতে হবে আগে। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো। আমি চন্দ্রাকে খানিকটা খাইয়ে দিলাম, তারপর নিজে খেতে লাগলাম। খাওয়ার এক পর্যায়ে দোকানদার এক কর্মচারীকে সুবর্ণচর গ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। কর্মচারীর নাম শাহিন। শাহিনকে জিজ্ঞাসা করলাম, সুবর্ণচর গ্রাম চেনো? শাহিন বেশ সরল সবার জবাব দিল, চিনব না কেন, সবাই চিনে, তবে ওই গ্রামে আমাদের যাতায়াত কম, গ্রামটা অভিশপ্ত গ্রাম। আমি হেসে উত্তর দিলাম, গ্রাম আবার অভিশপ্ত হয় কি করে? পাগল নাকি তুমি? সে বেশ রেগে উত্তর দিল, পাগল হবো কেন? যে গ্রামে গিয়ে দেখবেন কোনো বাচ্চা পাবেন না, যা আছে সব অল্প বয়সী লোক, যাদের বয়স 20 বছরের উপরে। ওই গ্রামে বাচ্চাদের বয়স 2 দিন হওয়ার মধ্যে মারা যায়। কে জানি অভিশাপ দিয়েছিল 100 বছর আগে, আর সে অভিশাপটা এখন 20 বছর ধরে কার্যকর হচ্ছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে 100 বছর আগে অভিশাপ দিলে তো গ্রাম এতদিনে শূন্য হয়ে যাওয়ার কথা। 100 বছরের বাচ্চা না হলে তো গ্রামে কেউ থাকার কথা না, থাকলে সব বুড়ো লোক থাকবে। শাহিন বিরক্ত হয়ে উত্তর দিল, অভিশাপ 100 বছর আগে দিয়েছে, অভিশাপ কার্যকর হয়েছে 20 বছর আগে থেকে, কারণ অভিশাপ দিয়েছিল এক মেয়ে, তার সাথে সে গ্রামের লোকেরা অনেক খারাপ করেছিল। তখন সে মেয়ে অভিশাপ দিয়েছিল সে আবার ফিরে আসবে 100 বছর পর। সে ফিরে আসার 20 বছর আগের থেকে সব গ্রামে কোনো বাচ্চাই জীবিত থাকবে না, আর সে অভিশাপটা এই 20 বছর যাবৎ করেছে। যত বাচ্চা হয় সব মারা যায়। যেখানে বয়স্ক 5 জন লোক আছে তাদের বয়স 123 বছরের মতো। তাদের ভাষ্যমতে সে মেয়ে আবার ফিরে আসবে। তাই আমরা সেই গ্রামে কেউ যাই না, বিবাহ বা কোনো বন্ধনে জড়াই না। শাহিনের কথা শুনে আমি থমকে গেলাম। বাবাকে এসব বলা যাবে না, তিনি আর ততক্ষণে খাওয়া শেষ করে হাত ধুয়ে গেছে, কারণ এসব ভিত্তিহীন গল্প বাবা বিশ্বাস করে ফেলতে পারে, আর চন্দ্রাকে সে বাচ্চা মনে করতেই পারে। এসব হতে পারে বাবা এই ছেলেকে শিখিয়ে রেখেছে এক ফাঁকে, যাতে করে গ্রামে যাওয়ার ভূত আমার মাথা থেকে নামে। আমি শাহিনের কথাটাকে বেশি পাত্তা দিলাম না। এ কথা পাত্তা না দিলে হাজারো কথা বেড়া গেলে আমি ফেসে যাব। আর যদি বাচ্চা নাও থাকে, ধরে নিতে হবে এই গ্রামে কোনো রোগ আছে, যা ব্যাকটেরিয়া আছে, যেটা গর্ভবতী নারীদের আক্রমণ করে, গর্ভ থেকে বাচ্চা মৃত্যুর ঝুঁকি নিয়ে নেয়, আর সে তো বাচ্চা হওয়ার পর মারা যায়। সেটা পরে ভাবা যাবে, আগে যাওয়া যাক গ্রামে। খাওয়া শেষ করে বিল পরিশোধ করে আমরা রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। মাগরিবের আজান পড়েছে, গ্রামটা একদম নিস্তব্ধ হয়ে গেছে। আমি চন্দ্রাকে নিয়ে নামলাম। গাড়ি থেকে নামতে একটা দমকা হাওয়া যেন আমাকে আবারও রহস্যের গভীরে নিয়ে গেল। ঘরের মতো বাতাস। আমি দাঁড়িয়ে থাকতে এই যেন হিমশিম খাচ্ছে। চোখ বন্ধ হয়ে শক্ত হয়ে চন্দ্রাকে কোলে নিয়ে কোনো রকম দাঁড়িয়ে আছি। মনে হচ্ছিল কানের কাছে কেউ এসে বলছে, তোমাকে স্বাগতম, প্রতিশোধ নিয়ে তবেই যাবে, সব কিছুর প্রতিশোধ, তোমার সাথে করা সকল অন্যায়ের প্রতিশোধ। এই গ্রামের শান্তি বিনষ্ট করে যাবে, বিনাশ করে তবেই যাবে, না হয় তোমার মুক্তি নেই। কথাগুলো মনে হচ্ছে কানের কাছে কেউ স্পষ্ট করে বলছে। আমি কিছুটা ভয় পেয়ে চোখটা খুললাম, সাথে সাথে ঝড়টা থেমে গেল। এবার চারপাশটা ভালো করে তাকালাম। পুরো গ্রামময় সুপারি আর তাল গাছের সংখ্যাই বেশি। যতটুকু চোখ যাচ্ছে কেবল সুপারি আর তাল গাছ, বন জঙ্গলে ভরপুর গ্রাম। এরকম একটা গ্রাম আছে কখনো কল্পনা করতে পারিনি। মাঝে মাঝে মনের কথা শুনতে হয়। আজকে যদি মনের কথা না শুনতাম তাহলে এমন গ্রামের সন্তান পেতাম না। রাত হয়ে গেছে, সূর্য পুরোপুরি ডুবে গেছে। এখন কোথায় যাব এটাই ভাবনার বিষয়। অনেকের ভেবে সে নাম্বারটা কল দিলাম, নাম্বার বন্ধ পেয়ে বেশ আশ্চর্য হয়ে গেলাম। একটু আগে লোকটার সাথে কথা বললো, সে বললো এখানে নামতে আমাদের জন্য দাঁড়িয়ে আছে, আর এখন মোবাইল বন্ধ। একটু অস্বস্তি আর বিরক্ত যেন আমাকে ধরে বসলো। আমি চুপ করে কিছুক্ষণ এদিক ওদিক খুঁজতে লাগলাম। এপাশ ওপাশ ফিরতে ভয় পেয়ে গেলাম একজন মাঝবয়সী লোককে দেখে। লোকটা স্বাভাবিক হলো, ভয় পেতাম না, তবে লোকটার এক ঠোঁট নেই, মানে নিচের ঠোঁটটা অস্বাভাবিক কাটা, দেখতে ভীষণ কালো কালো চামড়ার সাদা দাঁতগুলি ভেসে উঠছে। লোকটা চোখগুলো কুঠুরিতে পড়ে আছে। এমনও দেখতে মানুষ হয় জানা ছিল না। সৃষ্টিকর্তা মানুষের কত রূপ কত আকৃতি দিয়েছে হিসাব নেই। না, লীলা খেলা বোঝা ভীষণ কঠিন। তাই কিছুটা ভয় পেয়ে নিজেকে সামলে নিলাম। আমি কিছু জিজ্ঞাসা করার আগে লোকটা জিজ্ঞাসা করলো, আপনারা কোথা থেকে এসেছেন? দেখে তো এই গ্রামের লোক মনে হচ্ছে না। এখানে কার কাছে এসেছেন? বাবার দিকে তাকিয়ে খেয়াল করলাম উনি আশেপাশে কী যেন মনোযোগ দিয়ে দেখছেন। এদিকে আমি কি করছি সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই।
তাই ওনাকে এই বিষয়ে জড়ালাম না। স্বাভাবিক করে বললাম, আমি ঢাকা থেকে এসেছি, এখানে এসেছি একটা জায়গা কিনে ঘর করে থাকার জন্য। ঢাকার কোলাহলে ভরা পরিবেশটা আর ভালো লাগছিল না, তাই এখানে একজন লোকের সাথে আমার ফোনে কথা হয়েছিল। তিনি বলেছিল এখানে থাকার জন্য। আসার পর থেকে ওনাকে ফোনে পাচ্ছি না, কোনোভাবেই কল করে যাচ্ছি। তিনি কথা শুনে একটু অবাক হয়েছেন, বোঝা যাচ্ছে অবাকের ছাপ নিয়ে। আমাকে আবার জিজ্ঞাসা করছেন, আপনি কি নিশ্চিত ওনার সাথে আপনি ফোনে কথা বলেছেন? নিশ্চিত হব না কেন? উনি বলেছেন বলেই তো আমি এখানে আসতে পেরেছি। না হয় আমি এখানে ঠিকানা কোথায় পেলেন বলুন? দেখুন, এই গ্রামে কোনো নেটওয়ার্ক নেই। এটা শহর থেকে একদম দূরের একটি গ্রাম। এই গ্রামে কোনো রকম আধুনিক যোগাযোগের ব্যবস্থা নেই। এই গ্রামে অনেকে ভালো করে চেনেই না, কারণ এখানে ছেলেমেয়েরা কখনো এই গ্রামের বাইরে যায় না। আপনি তাহলে কীভাবে এখানে লোকের সাথে কথা বললেন? ওনার কথা শুনে কিছুটা চমকে গেলাম। যদিও নেটওয়ার্ক না থাকবে তাহলে কিছুক্ষণ আগে আমার ফোন কি করে চললো? কল দিতে তো নেটওয়ার্ক নেই, সেটা শো করলো। আমি কিন্তু বেশ স্পষ্ট দেখছি নাম্বারটা বন্ধ। এটা কি করে সম্ভব? আমি আর পাচ্ছি না। ফোনটা স্ক্রিনে তাকালাম, সত্যি সত্যি খেয়াল করলাম ফোনে একদম নেটওয়ার্ক নেই। আমি চুপসে গেলাম। এটাও কি আমার মতিভ্রম? সত্যি কি আমি কারোর সাথে কথা বলিনি? তাহলে কি আমি সিজোফ্রেনিয়া রোগীদের মতো চিন্তা করছি? বিষয়টা কি আরও গভীরভাবে নিলাম। যত গভীরে নিব তত সন্দেহ, দোটানা আর সত্য মিথ্যার বেড়াজালে ফেসে যাব। মৃদু গলায় বললাম, হয়তো আমার ভূত হতে পারে। আচ্ছা চাচা, এখানে কি আজকে রাতটা থাকার ব্যবস্থা করা যাবে? কোনো হোটেল বা কিছু আছে? আর আমি চাচ্ছিলাম এখানে একটু জায়গা কিনে বাড়ি করব। সেটাও নিয়ে কথা কার সাথে বললে ভালো হয়? আর আপনার সাথে আমার পরিচয় হলো না। আমি আরাধ্যা, আর এটা আমার মেয়ে, উনি আমার বাবা। আপনার পরিচয়টা দিন। আমি হাসমত, বয়স আমার আপনার বাবার মতো। আমি এই গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন। অজপাড়াগায় হোটেল পাওয়া দুঃস্কর, আর সন্ধ্যার পর বাইরে থাকাও বিপজ্জনক। অভিশাপ আছে এই গ্রামের। এত ছোট বাচ্চা নিয়ে এই গ্রামে আসা আপনাদের ঠিক হয়নি। এখানে কোনো বাচ্চাই বাসে না। যাই হোক, আপনাদের আপত্তি না থাকলে আমার বাসায় থাকতে পারেন। গ্রামের কুটুম বলে কথা। আমি ওনার আহ্বানে খুশি মনে মেনে নিলাম, কারণ এছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের জন্য খোলা ছিল না। আমার জন্য খোলাই ছিল না। অভিশাপের ব্যাপারটা সত্যি, সেটা বুঝতে পারলাম। কিন্তু এগুলো কি তাদের মনের ভুল? গ্রামে তো কত কুসংস্কার রটে, হয়তো এটাও তেমন। এই গ্রামের বাতাসে হয়তো বিষাক্ত কিছু আছে, যার জন্য নবজাতক বাচ্চা বাঁচতে পারে না। গ্রামটা একদম ভেতরে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা না থাকায় এখানে উন্নত চিকিৎসা পৌঁছায়নি। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে গবেষণা করার মতো কেউ নেই। সব মিলিয়ে এখানে তাদের মনে একটা কুসংস্কার জমাট বেঁধেছে। বাবার দিকে তাকিয়ে খেয়াল করলাম তিনি এখনও একটি গাছের দিকে তাকিয়েছে। কি দেখছে জানি না। আমি বাবাকে ডেকে বললাম, বাবা, উনি বলছেন ওনার বাসায় ওনার থাকতে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। গাড়ি স্টার্ট দিন, আমরা না হয় ওনার সাথে যাই। গাড়ি স্টার্টের কথা শুনে হাসমত চাচা বলেছেন, না রে মা, আপনারা যেভাবে যেতে চাচ্ছেন সেভাবে পারবেন না। সরু রাস্তায় গাড়ি ঢুকবে না, আর সাঁকু পার হতে হবে। আমরা সাথে হেঁটে চলুন, গাড়ি এখানে রেখে যান। পাশ থেকে বাবা বলে উঠল, আরাধ্যা, আমাদের উচিত এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যাওয়া। সব কিছু আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। ওই যে গাছটা দেখছো না? আর কিছু বলতে নিবে আমি চাচাকে থামিয়ে দিয়ে বললাম, চাচা, এসব কথা বলে কি হবে? যা কপালে আছে তাই হবে। গাছ নিয়ে আলোচনা পরে হবে। এখন চলুন তো ওনার সাথে। তারপর হাসমত চাচার দিকে তাকিয়ে বললাম, আমরা রাজি আপনার বাড়ি যাওয়ার জন্য। কতক্ষণ লাগবে যেতে? সেখানে গিয়ে না হয় বাকি কথা বলে যাবে। এই তো 15 মিনিটের মতো লাগবে। এই জঙ্গল পার করে একটা সাঁকু পার হতে হবে, তারপর গ্রাম শুরু। আমার পেছন পেছন আমি আর বাবা হাসমত চাচার পেছন পেছন যেতে লাগলাম। চন্দ্রা আমার কোলে। এতক্ষণ যাবৎ কোলে রেখেও আমার কেন জানি ক্লান্তি বা হাত ব্যথা করছে না। চন্দ্রাকে তুলোর মতো হালকা মনে হচ্ছে। জঙ্গলের পথ দিয়ে আমাদের যাত্রা শুরু, আর সে যাত্রার ধাপে ধাপে সম্মুখীন হয়ে কিছু রহস্য জানেন। চন্দ্রাবতী সিজন 2 প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।